আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়া আপু যারা আছেন, এখন আমরা কেমিস্ট্রি ক্লাস নিব। এই কেমিস্ট্রি ক্লাসে আজকে আমাদের এক্সাম 5-এর যে কেমিস্ট্রির যে ক্লাসটা আছে, অর্থাৎ এক্সাম 5-এ আমাদের যে রেডিও অ্যাক্টিভিটি এবং আমাদের যে নিউক্লিয়ার রিয়াকশন অর্থাৎ তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার যে বিক্রিয়া আছে, এই টপিকগুলো থেকে আপনি কিভাবে স্টাডি করবেন, এই টপিকগুলো কিন্তু আজকে আমরা এখন দেখিয়ে দিব। যারা আছেন এই মুহূর্তে যারা আছেন আমরা একটু কমেন্ট করব সব কিছু ঠিক আছে কিনা এবং সব কিছু বুঝতে পেরেছেন কিনা। যারা আছেন আমরা একটু কমেন্ট করব শোনা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা সবাই আমরা একটু কমেন্ট করব। যারা আছেন আমরা একটু কমেন্ট করি। তেজস্ক্রিয়তা ও নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া। ঠিক আছে, যারা আছেন কে কোথায় আছি, অল্প কয়েকজন যুক্ত হয়েছি। ফিজিক্সের তো ক্লাস নিলাম। কেমিস্ট্রি যারা আছেন সবাই চলে আসি, দ্রুত চলে আসি। কেমিস্ট্রি যারা আছি কেমিস্ট্রি লিঙ্কটা শেয়ার করে দেই, তাহলে সবাই দেখতে পাবে। গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দিই, হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে আমরা হোয়াটসঅ্যাপের গ্রুপগুলোতে আমরা একটু শেয়ার করে দেই। এবং এক্সাম ব্যাচের যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই। আমাদের কেমিস্ট্রি এক্সাম ব্যাচ 1, কেমিস্ট্রি এক্সাম ব্যাচ 1, এক্সাম ব্যাচ 2, এক্সাম ব্যাচ 2। ওকে, এরপরে বাকি আছে লিথিয়াম ব্যাচ, লিথিয়াম ব্যাচ কলেজ, লিথিয়াম ব্যাচ স্কুল। ঠিক আছে, সবগুলো ব্যাচের গ্রুপে আমরা ক্লাসটা শেয়ার করে দিলাম। সবাই চলে আসুক, আমরা 1 মিনিট সময় নিচ্ছি, চলে আসবে সবাই। ওকে, সবাই চলে আসি, দ্রুত চলে আসি। ওকে, শেয়ার ডান, সবগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছি। ওকে, যারা আছেন সবাই চলে আসি, মাত্র অল্প কয়েকজন কেন।
যারা আছেন সবাই আমরা চলে আসি। আরিফুল ইসলাম বলছেন, ভাইয়া পেইড ব্যাচে ভর্তি হলে বইয়ের পেজ অনুযায়ী কোর্সটা শেষ করা হবে বলেছেন, কিন্তু পেইড ব্যাচে ক্লাস তেমন হচ্ছে না। আচ্ছা, পেইড ব্যাচে ক্লাস হচ্ছে না আপনাকে কে বলেছে? আপনাকে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে আপনি যদি ক্লাস না দেখেন। ক্লাস এর আগে ন্যানো কেমিস্ট্রি ক্লাস নেওয়া হলো। ন্যানো কেমিস্ট্রি ক্লাস কি করেছেন? এই পরশু দিনেই তো ন্যানো কেমিস্ট্রি ক্লাস নেওয়া হলো। ক্লাস নেওয়া হয় না মানে? আর এর আগে আপনাদের এই রেডিও অ্যাক্টিভিটির ক্লাস নেওয়া হয়েছে না? কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাস নেওয়া হয়েছে না? রেগুলার কি ক্লাসে আসেন নাকি ক্লাস দেখেন না? বুঝি না কিছু। প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে, কেমিস্ট্রির প্রত্যেকটা ক্লাসে আপডেট দেওয়া হচ্ছে। কেমিস্ট্রির প্রত্যেকটাই আরিফুল ইসলাম ভাইয়া, আপনি যদি মানে প্রত্যেক দিন আপনি এই যে ক্লাসের মধ্যে এসে কিন্তু ডিস্টার্ব করেন, আমি কিন্তু গ্রুপ থেকে রিমুভ করে দিব। আমাদের যে ক্লাস আছে এই ক্লাসের আপনি যদি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড পলিসি মেনটেন করে যদি ক্লাসে থাকতে পারেন তাহলে ক্লাসে থাকবেন। আপনার ব্যস্ততা অনুযায়ী তো আমি ক্লাস নিব না, নাকি আমার যে টাইম আছে আমার টাইম ফ্রেমিং মেনটেন করে আমি ক্লাস নিব? এটা তো লং টাইমের ক্লাস। আপনার এখনও সার্কুলার হয় নাই, আপনার এখনও কোনো ধরনের আমরা কোনো টাইম ফ্রেমিং পাইনি, আমরা এখনও কোনো সিলেবাস পাইনি। আমি কি আপনার ব্যস্ততার কারণে কি প্রতিদিন ক্লাস নিব, নাকি আমার টাইম শিডিউল অনুযায়ী আমি ক্লাসগুলো মেনটেন করব? প্রত্যেক দিন ক্লাসের মধ্যে এসে ডিস্টার্ব করবে যে ক্লাস নেন না কেন, ক্লাস নেন না কেন। 2 দিন আগেই ক্লাস নিলাম, গত পরশু দিনেই ক্লাস নিলাম। রেগুলার ক্লাস নেওয়া হচ্ছে। আপনাদের রেডিও অ্যাক্টিভিটির ক্লাস তো ঈদের আগেই দিয়েছি। রেডিও অ্যাক্টিভিটির ক্লাস পাননি আপনি? বলেন তো দেখি, রেডিও অ্যাক্টিভিটির ক্লাস পেয়েছেন কিনা? এসিড বেজের ক্লাস পেয়েছেন কিনা? প্রত্যেকটা ক্লাস আপলোড করে দেওয়া হয়েছে, ঈদের আগেই আপলোড করে দেওয়া হয়েছে ক্লাস। যে ক্লাসটা আপলোড করে দেওয়া হয়েছে সেই ক্লাসটার উপর আমি আর কি ক্লাস নেব বলেন তো দেখি? বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে আপনাদের ক্লাসগুলো আপলোড করে দেওয়া হয়েছে। যে ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো করতে থাকেন, রিভিশন করেন। আপনার এখনও সার্কুলার হয় নাই। আপনার সার্কুলার হওয়ার পরে আরও 3 মাস আপনি সময় পাবেন। এখনও আপনার সার্কুলার হয় নাই, সিলেবাস হয় নাই। তারপরে আমরা নিয়মিত আপনাদের যে এক্সাম ব্যাচের যে আমরা শিডিউল দিয়েছি সেই শিডিউল অনুযায়ী আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, পরীক্ষাগুলো দিচ্ছি, এবং আপনাদের যে গাইডলাইন ক্লাসগুলো এগুলো রেগুলারই হচ্ছে। আপনাদের মানে গ্যাপটা কোথায় আমাকে একটু বলেন তো? আপনাদের তো কোনো গ্যাপ থাকার কথা না। কোনো ধরনের গ্যাপ নেই। আমি কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি ইফোর্ট দিচ্ছি। ফিজিক্সে যারা ছিল তাদেরকে তো ফিজিক্সের ক্লাসে 1.5 মাসের মতো তাদের কোনো ক্লাস নেই, কারণ কন্টেন্ট সাজানো ছিল না। আর কেমিস্ট্রির তো নিয়মিত ক্লাসগুলো নিচ্ছি, এমন না যে আমরা ক্লাসগুলো নিচ্ছি না। নিয়মিত ক্লাস নিচ্ছি, নিয়মিত পরীক্ষা নিচ্ছি। আপনাদের তো এখনও ইনস্ট্যান্ট আপনাদের ন্যানো কেমিস্ট্রির আপনাদের হলো পরীক্ষা চলমান আছে। ন্যানো কেমিস্ট্রির পরীক্ষা চলমান আছে। ন্যানো কেমিস্ট্রির আপনাদের নেওয়া হয়েছে, গাইডলাইন ক্লাস নেওয়া হয়েছে। ন্যানো কেমিস্ট্রির আপনাদের পেইড বেসিক ক্লাস নেওয়া হয়েছে। কোন ক্লাসটা নেওয়া হয়নি বলেন? আচ্ছা আসেন, আমরা আজকে আমাদের যে তেজস্ক্রিয়তা আছে, তেজস্ক্রিয়তা, নিউক্লিয়ার বিক্রিয়া এবং পারমাণবিক শক্তি, আপনাদের পরীক্ষা হতে আরও অনেক সময় বাকি আছে, অনেক সময় বাকি আছে। কারণ বাংলাদেশের যে সিস্টেম, আপনাদের পরীক্ষা হতে আপনার সার্কুলার যেদিন হবে সেদিন থেকে শুরু করে আপনি 90 দিন সময় পাবেনই। 90 দিনের আগে এই যে এত বিশাল বৃহত্তর জনগোষ্ঠী, আপনি চিন্তা করেন যে এখানে কমপক্ষে আবেদন করবে, মানে যদি আবেদন নাও করে কমপক্ষে আবেদন করবে এখানে 25 লক্ষ। এই 25 লক্ষ মানুষের ঢাকা শহর বা আপনাদের যে বিভাগীয় শহরগুলোতে আছে এই বিভাগীয় শহরগুলোতে
আপনার পরীক্ষার আয়োজন করতে এটা 90 দিন না, এটা আপনার আরও বেশি সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে। একটু ধৈর্য ধরেন, আপনাদেরকে একটা ট্রাকে নিয়ে গিয়ে তারপরে আমরা সব কিছু সমাধান করে দিব। এখন ক্লাসগুলো শেষ করে দিলে বই বের হলে বইতে আরও অসংখ্য ধরনের প্র্যাকটিস আছে, তখন তো আমি আপনাদের এই ব্যাচের ক্লাস নিব না। আপনার ব্যাচে ক্লাস শেষ হয়ে গেলে এই ব্যাচের তো আমার রেসপন্সিবিলিটি শেষ, আমি তখন নতুন ব্যাচে ইফোর্ট দিব। আপনাদেরকে নিচ্ছি, টেনে টেনে নিচ্ছি, ধীরে ধীরে নিচ্ছি। যখন সার্কুলার হয়ে যাবে তখন আমাদের একটা টাইম ফ্রেমিং থাকবে, সেই টাইম ফ্রেমিং অনুযায়ী আমরা আমাদেরকে যে কোর্সটা আছে এই কোর্সটাকে আমরা আরও, আপনাদের তো এখানে কত সেপ্টেম্বর পর্যন্ত আমাদের একদম রিভিশন ফেজ পর্যন্ত সেপ্টেম্বর পর্যন্ত আমরা নিয়ে গেছি। সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করেন, সেপ্টেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকটা পৃষ্ঠা নম্বর ধরে ধরে আপনাদের পেইড ব্যাচের ক্লাস, এক্সাম ব্যাচে যারা আছেন গাইডলাইন ক্লাস, কোনো কিছুরই আপনাদের কমতি থাকবে না। আমরা বইটা নিয়ে কাজ করতেছি, বইটা আমাদের সার্কুলারটা দেওয়া মাত্রই বইটা হাতে দিব, বইটা হাতে দিলে আপনারা আরও অসংখ্য প্র্যাকটিস পাবেন। এটা তো আপনাদের ভালোর জন্যই বলতেছি, এই জন্য থাকেন, ধৈর্য ধরেন। এমন তো না যে আপনাদের ভর্তি নেওয়ার পরে আমি কোনো ক্লাস নিচ্ছি না, নিয়মিত ক্লাস নিচ্ছি, তারপরেও অস্থির হয়ে যান, এরকম অস্থির হলে তো হবে না ভাইয়া। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট ওয়েতে এখানে কেমিস্ট্রি যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু শিখবেন। আমরা আসেন, আমরা তেজস্ক্রিয়তা, নিউক্লিয়ার বিক্রিয়া এবং পারমাণবিক যে শক্তি আছে, এই যে টপিকটা আছে, এই টপিক থেকে আপনার প্রশ্ন হবে। এখান থেকে প্রায় পরীক্ষায় 4 থেকে 5টা প্রশ্ন হয়েছিল, 4 থেকে 5টা প্রশ্ন আমাদের এখান থেকে হবে না, কিন্তু এখান থেকে একদম মেইন যে পয়েন্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেগুলো আমরা দেখাই দিচ্ছি। আমাদের বেশ কিছু প্রশ্ন, যেমন 9 জুন 9 তারিখে আমাদের ডেমনস্ট্রেটরের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা আসলে সিলেবাসটা আমাদের আসলে আদৌ থাকবে কি না। কিছু সিলেবাস আছে যেগুলো আসলে এর আগে প্রিভিয়াসলি কোনো ধরনের আমাদের যে এই প্রভাষক বলেন, প্রদর্শক বলেন এবং আমাদের যে সহকারী শিক্ষক কেমিস্ট্রির কোনো ধরনের সিলেবাসেই এই প্রশ্নগুলো মানে এই অধ্যায়গুলো ছিল না। এই জন্য আমাদের যেমন এই যে ড্রাই টেস্ট, ওয়েট টেস্ট এগুলো কোথাও ছিল না। আসলে এগুলো থাকবে কি না পড়লাম একটা বিষয়, আমার বইতেও আমি যুক্ত করি নি, আমাদের যে বই এই বইতেও আমি যুক্ত করি নি। এই জন্য কিছু বিষয় আছে আমি স্কিপ করেছি, যেমন কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, ওটা আসলে থাকবে কি না। এই জন্য এই কিছু কিছু টপিক আছে যেগুলো আমি স্কিপ করব, মানে আপনাদের পড়ানো বাদ দিচ্ছি বিষয়টা এমন না, আমরা সেগুলো যেগুলো বাদ থাকবে সেগুলো পরে পড়বো, আর যেগুলো আছে মানে যেগুলো একদম থাকবেই আপনার সিলেবাসে সেই বিষয়গুলো আগে আমরা শেষ করি, আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সিলেবাস প্রকাশিত হলে সেগুলো ধরে ধরে ইনশাল্লাহ আমরা শিখবো। এখন এইখানে আমাদের যে 3টা এখানে টপিক দেওয়া আছে, 3টা টপিকের মধ্যে থেকে 2টা টপিক আমাদের সিলেবাসে আছে, বাকি একটা টপিক হলো বিসিএস। যেমন এখানে দেখেন রেডিও অ্যাক্টিভিটি আছে, এরপরে নিউক্লিয়ার রিয়াকশন আছে এবং এখানে অ্যাটমিক এনার্জি আছে। দেখেন এই যে অ্যাটমিক এনার্জি এইটা আমাদের লাগবে না, এটা হলো বিসিএসের, এই বিসিএস পার্ট 2 এটা লাগবে না। কিন্তু আমাদের যে সিলেবাস এখানে আছে রেডিও অ্যাক্টিভিটি, এইটা হলো আমাদের সিলেবাসে আছে, এবং যে নিউক্লিয়ার রিয়াকশন, তাহলে রেডিও অ্যাক্টিভিটি এবং নিউক্লিয়ার রিয়াকশন এই 2টা টপিক থেকে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, এগুলো আমরা দেখব। তাহলে দেখেন এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে, এদিকে তাকানোর প্রয়োজন নেই, যা আছে থাকুক, কিন্তু এখান থেকে যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো আপনাদের জানার প্রয়োজন, কারণ রেডিও অ্যাক্টিভিটি এবং নিউক্লিয়ার রিয়াকশন থেকে পরপর কয়েকটা প্রশ্ন হয়েছিল। আমরা বিসিএসের যে কয়েকটা প্রশ্ন হয়েছিল সেগুলো একটু দেখি, এখান থেকে সিলেক্টেড কয়েকটা টপিক আছে, সেই টপিক থেকে বারবারই পরীক্ষায় প্রশ্ন হয়। এই জন্য আপনারা একটু অধৈর্য হবেন না, আমি আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদের ভালোর জন্য। এখানে আপনাদের কাছ থেকে আমি টাকা নিয়েছি, এখানে আপনাদের একটা দায়িত্ব নিয়েছি, আমি ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা করব যাতে এখান থেকে আপনারা সবাই ভালো একটা আপনার এই পজিশনে ইনশাল্লাহ এই আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটা ইনশাল্লাহ পূরণ করতে পারেন। আমি তো আপনাদের জন্যই কাজ করি, আমি তো বসে নেই, যে বইয়ের কাজ নিয়মিত চলতেছে, এটা তো আপনাদের জন্যই করতেছি। বইটা হলে আমরা আরও খুব সুন্দর করে আপনাদের অনেক বেশি প্র্যাকটিস করাইতে পারতাম, অ্যান্ড বইটা পাবলিশ করতে পারতেছে না, কারণ সিলেবাস দেখা গেল যে একটা বই তো এখানে ফর্মা মেনটেন করা হয়, হ্যাঁ অনেক মানে আমাদের বই তো অনেক মোটা হবে, রিটেনের বইয়ের মতো মোটা হবে, 2টা বই হবে এবং এখানে প্রচুর প্র্যাকটিস থাকবে। দেখেন এখানে আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি, তো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেকগুলো প্রশ্ন আসছে, দেখেন আমরা একটু দেখাচ্ছি, এই প্রশ্নগুলো দেখালে আপনার আইডিয়া হবে। এই যে দেখেন এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আসছিল, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হলো এই যে যেমন এখানে একটা প্রশ্ন পাই, দেখেন আমাদের আইসোটোপ নিয়ে কাজ করেছি আমরা, কিন্তু এখানে কার্বন যে 14 যেটা আছে, এই কার্বন 14 যে আইসোটোপ, এটা পৃথিবীর বয়স নির্ণয়। এখানে দেখবেন যে আমাদের রিটেনের একটা প্রশ্ন আছে, এই রিটেনের প্রশ্নটার
প্রথম যে লাইন, এই লাইনটা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। রিটেনের প্রশ্নের যে প্রথম লাইন এইটা, সেটা হলো জীবাশ্মের বা পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের যে কোন আইসোটোপটি ব্যবহার হবে। এই যে টপিকটা আছে এইটা আমাদের একটা রিটেনের প্রশ্ন। এই একটা মেথড ইউজ করে এই পৃথিবীর বয়স অথবা আমাদের যে জীবাশ্মের যে বয়স এটা কিন্তু আমরা বের করি। এই প্রশ্নটা কিন্তু আমাদের এই যে রেডিও অ্যাক্টিভিটি এবং নিউক্লিয়ার যে রিয়াকশন এখান থেকে পরীক্ষায় প্রশ্নটা দিয়েছিল রেডিও অ্যাক্টিভিটি। এবং এখানে দেখেন আরেকটা প্রশ্ন ছিল এখান থেকে, খুব চমৎকার একটা প্রশ্ন। সেটা হলো এই যে তেজস্ক্রিয় পদার্থের যে ক্ষয় ধ্রুবক, দেখেন এই যে 22 নম্বর যে তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় ধ্রুবক এবং অর্ধজীবনের মধ্যে যে সম্পর্ক, ক্ষয় ধ্রুবক এবং অর্ধজীবনের মধ্যে যে সম্পর্ক, এই প্রশ্নটাও আমাদের বই থেকেও ছিল। এই যে দুইটা প্রশ্ন পেলাম, তাহলে এই দুইটা প্রশ্ন আমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তো দেখেন এখানে আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এই দুইটা প্রশ্নই ছিল। তার মানে এই যে প্রশ্নগুলো এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আসেন আমরা একটু দেখার চেষ্টা করব। আর আপনাদের যে এই যে ক্লাসটা, এই ক্লাসে যারা পেইড ব্যাচে আছেন, আমরা ক্লাসটা আপলোড করেছি, থিওরিটিক্যাল পার্ট দিয়েছি, এমসিকিউ পার্ট আগামীকাল ইনশাল্লাহ ক্লাস হবে। এমসিকিউ পার্টের ক্লাস আগামীকাল হবে। থিওরিটিক্যাল পার্টের ক্লাস অনেক আগে দিয়েছি, কনসেপচুয়াল বইটা পড়েন, পৃষ্ঠা নম্বর ধরে ধরে পড়েন। এখান থেকে বিলিভ মি, এখান থেকে প্রত্যেকটা পৃষ্ঠায় যে প্রশ্নগুলো দেয়া আছে, যে কনসেপ্টগুলো দেয়া আছে, এর বাইরে এমসিকিউ যে প্রশ্ন বা এই যে এমসিকিউ প্রশ্নের যে উত্তরগুলো এর বাইরে থেকে আসবে না। এই জন্য আপনাদের জন্য যেটা প্রয়োজন, যেটা বলতেছি, যেটা পড়ানো হচ্ছে সেইটার উপর বেশি করে ফোকাস করেন। ইনশাল্লাহ দেখবেন যে এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন। আমি তো কাজ করি, আপনাদের জন্য কাজ করি, মানে হতাশ হওয়া যাবে না। যেহেতু সার্কুলার নাই, একটু পড়তেও কষ্ট হবে, এই জন্য ধীরে ধীরে আগাচ্ছি, একটু ধীরে ধীরে আগাচ্ছি। আর ধীরে ধীরে কেন, 3টা পরীক্ষা দিয়েছি, 10, 11, 12, এটাকে ধীরে ধীরে বলেন? রমজান মানে আমাদের ঈদের আগে একটু ব্যস্ততা ছিল, তাই না? আমার পেজটাও হ্যাক্ট হয়েছিল, এই জন্য 2-3টা পরীক্ষা নিতে পারি রে। এই জন্য আপনাদের 10, 11, 12 3 দিন পরীক্ষা হবে। আজকে রাতে পড়বেন, সকালে পরীক্ষা দিবেন। সকালে বলতে আপনারা 11টা না, আগামীকাল দুপুরের মধ্যে আজকের পরীক্ষার প্রশ্নের লিঙ্কটা পেয়ে যাবেন। এখন এই লিঙ্কটা তো মোটামুটি আমরা 3-4 দিন রেখে দিব, কারণ 3টা পরীক্ষা পরপর দিয়েছি। তো আপনাদের যারা পড়া আছে তারা রিভিশন করবেন, যাদের পড়া নাই নতুন করে পড়বেন। আবার আগামীকাল সকালে এই যে রেডিও অ্যাক্টিভিটি এবং নিউক্লিয়ার যে রিয়াকশন আছে এইটার উপর আমরা কিছু প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন সলভ করব ক্লাসের মধ্যে। দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং আপনাদের জন্য যেটা প্রয়োজন, আপনাকে অবশ্যই আমাদের যে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়লেই তো লাভ। তেজস্ক্রিয়তা বলতে কি বোঝায় দেখেন, এইখানে আপনারা যেটা পড়বেন, যে এখান থেকে যে প্রশ্নগুলো হয়, তেজস্ক্রিয়তার যে ডেফিনিশন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। তেজস্ক্রিয়তার মৌলিক যে বৈশিষ্ট্যগুলো, এটা মূলত ফিজিক্সের একটা ক্লাস। এই ফিজিক্সের ক্লাস হলেও এখানে আমাদের কেমিস্ট্রির সাথে রিলেটেড আছে। কেমিস্ট্রি রিলেটেড এই যে টপিকগুলো আমাদের পড়ার প্রয়োজন আছে, কারণ এখানে বিভিন্ন ধরনের আইসোটোপের যে আমরা এই বিভিন্ন আইসোটোপের যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলোও আমরা এখানে স্টাডি করবো। এবং সেক্ষেত্রে আমাদের যে রেডিও অ্যাক্টিভ যে ম্যাটেরিয়ালগুলো আছে, যেমন আমাদের যে আলফা বিটা এবং গামা যে রেগুলো নিয়েও আমাদের পড়ার প্রয়োজন আছে। এগুলো আমাদের মানে আমাদের যে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিতে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে, আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এগুলো নিয়ে ব্যাপক পরিমাণে এখানে আলোচনা করা হয়। তেজস্ক্রিয়তা দেখেন, এখান থেকে যেটা পড়বেন, তেজস্ক্রিয়তার যে বৈশিষ্ট্যগুলো আছে, তেজস্ক্রিয়তার যে বৈশিষ্ট্য, এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো আমরা খুবই ভালো করে পড়ব। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো এখান থেকে পরীক্ষায় আসে। দেখেন এইখানে এই প্রশ্নটা প্রায়শই আসে যে তেজস্ক্রিয় মৌলগুলো পারমাণবিক সংখ্যা কত হয়। তাহলে কত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলো সাধারণত তেজস্ক্রিয় হতে পারে? নর্মালি যেটা 82 বা 83 এর উপরের যে মৌলগুলো, বা 82 সর্বনিম্ন হলো 82 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলগুলো আছে, সেই সকল পরমাণুগুলো সাধারণত কি হয়, তারা হলো এই তেজস্ক্রিয়তা শো করে। তার মানে আমাদের তেজস্ক্রিয়তা কাকে বলে ডেফিনিশনটা শিখবো, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো শিখবো। আর ক্লাসের মধ্যে এগুলো দেখবেন যে বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো ভালো করে দেখবেন। আর এখান থেকে এমসিকিউ যে পোর্শনগুলো, এমসিকিউ যে পার্ট, আমাদের যে পেইড ব্যাচ, এই পেইড ব্যাচে এমসিকিউ যে প্রশ্নগুলো আছে, এমসিকিউ প্রশ্নগুলো ইনশাল্লাহ ভালো করে শিখবো। এরপরে দেখেন তেজস্ক্রিয় বস্তু এবং তেজস্ক্রিয়তা বলতে কি বুঝেন। তেজস্ক্রিয় বস্তু এবং তেজস্ক্রিয়তা বলতে কি বুঝেন, দেখেন কতবার এই প্রশ্নগুলো আসছে। এই প্রশ্নগুলো আসার মানে অর্থ হলো এই প্রশ্নের টপিকগুলো ভালো করে আয়ত্ত করা। কতবার আসছে, বিসিএস পরীক্ষাও তো কম আসে নাই, 28তম বিসিএসে আসছে, 41তম বিসিএসে আসছে। তার মানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, দেখেন এখানে তেজস্ক্রিয়তা যে একটা নিউক্লিয় ঘটনা, অর্থাৎ নিউক্লিয়াসের ভাঙ্গনের ফলে বা দুইটা নিউক্লিয়াস একত্রিত হওয়ার ফলে এখানে বড় ধরনের নিউক্লিয়াস ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের চেঞ্জেস ঘটতেছে। এই জন্য আমরা এটাকে নিউক্লিয় ঘটনা বলি বা নিউক্লিয় বিক্রিয়া বলি। তাহলে এই যে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে যে আমরা নিউক্লিয় বিক্রিয়াগুলো পাচ্ছি, এখানে আমাদের যে ডেফিনিশনগুলো আছে,
এবং এই যে তেজস্ক্রিয়তাই যে নিউক্লিয় ঘটনা, এটাই পরীক্ষা আসে যে তেজস্ক্রিয়তা কোন ধরনের ঘটনা। এই যে এই কথাটা, এই যে এটা যে নিউক্লিয় ঘটনা, এটাই আপনাকে পরীক্ষা দিবে আর আপনি কনফিউজড হয়ে যাবেন আর ভুল উত্তরটা দাগায় আসবেন আর আফসোস করবেন, আল্লাহ আমার কপালে তুমি শিক্ষক হওয়ার স্বপ্নটা লিখে রাখো না। দোষ হবে আল্লাহর। কিন্তু এখানে আপনি মনোযোগ সহকারে বুঝতেছেন না, পড়তেছেন না, টেবিলেও সময় দিচ্ছেন না, আফসোস করতে করতে দেখবেন যে আপনি ডিপ্রেসড হয়ে গেছেন। না, সেটা যেন না হয় এই জন্য নিয়মিত পড়াশোনা করে। তাহলে তেজস্ক্রিয়তা নিউক্লিয় ঘটনা ক্লাসের মধ্যে আরও মজা করে ইনশাল্লাহ শিখবো। গাইডলাইন ক্লাস দিচ্ছি, তেজস্ক্রিয়তা কাকে বলে, নিউক্লিয় ঘটনা কেন, এগুলোর বেসিক টার্মগুলো ভালো করে পড়বেন। আর এখন যেটা আছে সেটা অবশ্যই ভালো করে পড়বেন, সেটা হলো কি আলফা বিটা এবং গামা, অর্থাৎ তেজস্ক্রিয় ম্যাটেরিয়াল থেকে আমরা জানি যে তেজস্ক্রিয় রশ্মি বের হয়। কি হয়? আলফা বিটা এবং গামা রে নির্গত হয়। তাহলে আলফা বিটা এবং গামা এই তেজস্ক্রিয় ম্যাটেরিয়ালগুলো যখন আমাদের কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হয়, এই তেজস্ক্রিয় রেগুলো অর্থাৎ রেডিও অ্যাক্টিভ রে আলফা বিটা এবং গামা কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত হলে সেই তেজস্ক্রিয় পদার্থের মধ্যে কিছু ধরনের পরিবর্তন ঘটে। তাহলে আলফা রশ্মি নির্গত হলে কী ধরনের পরিবর্তন ঘটে, বিটা রশ্মি নির্গত হলে কী ধরনের পরিবর্তন ঘটে, এবং গামা রশ্মি নির্গত হলে কোন ধরনের পরিবর্তন ঘটে বা পরিবর্তন হয় না, সেক্ষেত্রে ভর সংখ্যার পরিবর্তন কেমন হবে। তারপরে হলো আমাদের পারমাণবিক সংখ্যার পরিবর্তন কেমন হবে, বা গামা রশ্মির ক্ষেত্রে হবে কি না, বিটা রশ্মির ক্ষেত্রে হলেও কতটুকু হবে, আলফা রশ্মির ক্ষেত্রে হলেও কতটুকু হবে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এখানে খুব সুন্দর করে দেয়া আছে, এগুলো শিখবেন। যেমন এখান থেকে কোন ধরনের প্রশ্ন হতে পারে, যেমন ইউরেনিয়াম দেয়া হলো এখানে, এরপরে হলো এখান থেকে ইলেকট্রন নির্গত হয়েছে, মানে বিটা কণা নির্গত হয়েছে। তাহলে বিটা কণা নির্গত হওয়ার পরে আমরা কোন ধরনের পার্টিকেল পাবো, এই বিটা কণা নির্গত হওয়ার পরে এইখানে এটা হলো গ্যাপ থাকবে। তাহলে গ্যাপ থাকলে আপনি এটি কীভাবে পূরণ করবেন? আপনার তো এই যে এনপি, এটা মনে রাখার প্রয়োজন নাই, আপনাকে দেখতে হবে পারমাণবিক সংখ্যা কত, ভর সংখ্যা কত। মনে রাখবেন আমাদের যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো আছে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো থেকে তখন রেডিও অ্যাক্টিভ রেগুলো বের হয়ে যাচ্ছে, আলফা বিটা এবং গামা রে বের হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনি মনে রাখবেন আলফা রশ্মির পরিবর্তনে নিউক্লিয়াসের কোন ধরনের পরিবর্তন ঘটে, এবং বিটা রশ্মির নির্গমনের ফলে বা এইখানে বিটা ডিকে, গামা ডিকে, এই ধরনের আমাদের যে ডিকের ফলে অর্থাৎ এই ধরনের ক্ষয়ের ফলে কোন ধরনের আমরা চেঞ্জটা পাচ্ছি, সেই চেঞ্জটা মনে রেখে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা মিলিয়ে আপনি এই প্রশ্নগুলো সমাধান করতে পারেন। ঠিক আছে? এই ধরনের দেখেন কতগুলো প্রশ্ন দেওয়া আছে। দেখেন এখানে নিম্নোক্ত বিক্রিয়াগুলোর ক্ষেত্রে সমীকরণগুলো পূর্ণ করেন, এখানে অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, এখানে প্রশ্নগুলো দেওয়া আছে, এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আপনি এগুলো আগে সমাধান না দেখে আপনি আগে দেখেন যে এগুলো পারবেন কিনা, নিজে নিজে এগুলো সলভ করেন। দেখেন কত ধরনের প্রশ্ন দেওয়া আছে ভাইয়া। এই প্রশ্নগুলো যদি আপনি নিয়মিত দেখেন, তাহলে প্রশ্নগুলো দেখলেই আপনি কি হয়ে যাবেন, আপনার এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করার মধ্য দিয়ে আপনি কিন্তু সহজেই কম সময়ে প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। আগে প্রশ্ন দেওয়া আছে, পরে কিন্তু উত্তর দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। এই যে গুরুত্বপূর্ণ নিউক্লিয় বিক্রিয়ার যে সমীকরণ যা আছে, এই দেখেন কত প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসবে, আমরা কিন্তু আপনাদের প্রশ্ন করার সময় এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ ক্রিয়েট করবে। সুতরাং আপনাকে এগুলো বুঝতে হবে। আপনি দেখবেন সহজে কীভাবে এটাকে আয়ত্ত করা যায়। তেজস্ক্রিয় যে পদার্থগুলো আছে, সেই তেজস্ক্রিয়তা নিয়ে আমরা কাজ করতেছিলাম। আমাদের বিভিন্ন ধরনের তেজস্ক্রিয়তা আছে, তেজস্ক্রিয়তার প্রকারভেদ আলোচনা করবেন। তেজস্ক্রিয়তা কয় ধরনের? একটা হলো আমাদের ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, আর একটা হলো আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। তাহলে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি কী, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি কী, এগুলো একদম সহজ, এগুলো ছোটোবেলা থেকেই পড়ে আসছেন, মানে ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছেন। কোনো কারণে ভুলে গেলে এখন আবার রিভিশন করেন, পারবেন ইনশাল্লাহ। পারবেন না মানে আপনি যেহেতু সাহস করে এই যে আমার মোটা বইটা ইনশাল্লাহ পড়া শুরু করেছেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনি এখান থেকে পারবেন। তাহলে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এই তিন ধরনের রশ্মির কিছু প্রপার্টি আছে, এইগুলো ভালো করে পড়বেন। বারবার বলতেছি, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির ক্ষেত্রে 100% মনে রাখবেন। এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় যে আলফা রশ্মির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, বা বিটা রশ্মির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, বা গামা রশ্মির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। এত সঠিক না দিয়ে পরীক্ষায় প্রশ্ন হতে পারে কি, আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির ক্ষেত্রে নিচের কোন তথ্যগুলো আমরা সত্য বলে প্রমাণিত হয়। তাহলে এই যে প্রশ্নগুলো আপনার আলফা রশ্মি, গামা রশ্মি এবং বিটা রশ্মির ক্ষেত্রে, এই প্রশ্নগুলো যাতে আপনি সহজেই উত্তর করতে পারেন, এই জন্য আপনাকে অবশ্যই আলফা, বিটা এবং গামা রশ্মির যে প্রপার্টিগুলো দেওয়া আছে, প্রপার্টিগুলো ভালো করে পড়বেন। যদি না পড়েন, এখানে একটা বক্স দেওয়া আছে, দেখেন আছে কি নাকি নাই, বক্স দেওয়া আছে। আচ্ছা, যদি বক্স না দেওয়া থাকে, এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এই প্রশ্নগুলোর আবার দেখবেন যে আমরা এমসিকিউ বইতে এই তথ্যগুলো দিই। বিলিভ মি, যারা বলে যে ভাইয়া এমসিকিউ বইতে মনে হয় স্বর্ণের খনি আছে, না, এমসিকিউ বইতে কিছুই নাই। কি আছে? আপনার রিটেন বইয়ের তথ্যগুলো একদম মানে সার নির্যাস আকারে সুন্দর করে সেখানে আমরা সাজিয়েছি, এবং রিটেনের যে বইটা আছে, এই বই থেকে আমরা এমসিকিউ ক্রিয়েট করে এমসিকিউ ব্যাখ্যা দিয়েছি, এমসিকিউ কিছু প্র্যাকটিস দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। আর কিচ্ছুই না,
রিটেনের বইটা এমসিকিউ স্টাইলে পড়বেন। যারা রিটেনের বই পড়তেছেন তারা রিটেনের বই স্টাডি করলে আপনার এমসিকিউ পড়া 90% শেষ হয়ে যাবে। বাকি 10% কিছু এমসিকিউ দিয়েছি যেগুলো অ্যাডভান্স লেভেলের, সমাধান করলেও চলবে, না করলেও চলবে। সুতরাং যারা এমসিকিউ বই না কিনে রিটেন পড়েছেন তারা বুদ্ধিমানের কাজ করতেছেন, কারণ এমসিকিউ বই পাইতে অনেক সময় লাগবে। কারণ সার্কুলার কবে হবে না হবে এগুলো নিয়ে তো মানে কোনো কথাই বলা যায় না। সার্কুলার নিয়ে কোনো ধরনের প্রেডিকশন নাই, যা হবার হবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। কিন্তু এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের পড়তে হবে। আচ্ছা, নিউক্লিয়ার শেল মডেল টোটাল এগুলো পড়তে হবে না, নিউক্লিয়ার বিক্রিয়ায় আসেন এখন। তার মানে তেজস্ক্রিয়তা থেকে আমরা যেটা পড়বো, আলফা বিটা গামা রশ্মির যে প্রপার্টি পড়বো, তেজস্ক্রিয়তা কাকে বলে, কোন ধরনের ম্যাটেরিয়ালগুলো তেজস্ক্রিয় হতে পারে, তেজস্ক্রিয়তার প্রকারভেদ পড়বো, এবং আলফা বিটা এবং গামা রশ্মির নির্গমনের ফলে নিউক্লিয়াসের কোন ধরনের পরিবর্তন ঘটতেছে, সেই ধরনের পরিবর্তন সংক্রান্ত যে ইস্যুগুলো আছে, বিভিন্ন ধরনের নিউক্লিয়ার যে রিয়াকশনগুলো হয় সেই রিয়াকশনগুলো আমরা স্টাডি করব। এখন আমরা ফাটাফাটি লেভেলের কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। সেটা হলো নিউক্লিয়ার বিক্রিয়া। আমাদের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আমাদের জানা প্রয়োজন। নিউক্লিয়ার বিক্রিয়া কাকে বলে? নিউক্লিয়াস সংশ্লিষ্ট যে বিক্রিয়াগুলো হয়, অর্থাৎ নিউক্লিয়াসের ভাঙ্গন হবে বা নিউক্লিয়াসের পরিবর্তন হবে, সেই পরিবর্তন সংক্রান্ত যে বিক্রিয়াগুলো আমরা দেখবো সেগুলোকে বলবো আমরা নিউক্লিয়ার রিয়াকশন। তো নিউক্লিয়ার রিয়াকশনের জন্য শর্ত কি, কন্ডিশন কি, পরীক্ষায় প্রশ্ন হতে পারে। নিউক্লিয় বিক্রিয়ার শর্ত নিচের কোনগুলো? তাহলে এখানে কোনগুলো দিবে বলেন তো? আমি কি জানি এখান থেকে কোনগুলো দিবে? আমি কিন্তু জানি না। এগুলো যারা বলবে যে আমি এই 500টা এমসিকিউ দিলাম, এই 500টা এমসিকিউ পড়লেই পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবো, এগুলো মিথ্যুক, ভণ্ড, প্রতারক। কারণ ওর বাবা প্রশ্ন করবে না কিন্তু যে কোন এমসিকিউগুলো দিলেই আপনার পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে, এগুলো ভণ্ড। যারা বলে যে বিভিন্ন ধরনের আপনার যে জবের পরীক্ষার মধ্যে যে বলে যে 100টা এমসিকিউ দিব পরীক্ষা প্রশ্ন করবো, ওটা নাম্বার 1 ভণ্ড। কারণ এমসিকিউ, জবের এমসিকিউ যে প্রশ্নগুলো, এগুলো আপনি জানেন না কোথায় থেকে প্রশ্ন হবে। দেখবেন যে ক্লাস 1-এ ওই যে আম পাতা জোড়া জোড়া কে লিখেছে, একটা কবির নাম দিল, ছোটোবেলায় পড়েছেন কিন্তু ভুলে গেছেন। তো সহজ প্রশ্নগুলো, এই জন্য আমার কথাগুলো খুব সিরিয়াসলি নেবেন, কারণ অপ্রয়োজনীয় কথা বলাটা আমার পছন্দ না। যেভাবে পড়াচ্ছি সেই স্টাইলে পড়েন, ইনশাল্লাহ ভালো কিছু করুন। আমাদের এখান থেকে পড়ে ষষ্ঠ হয়েছে, চতুর্থ হয়েছে, তারা ভালো কিছু করেছে। ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু করবেন। এমসিকিউ প্রশ্ন খুব সহজে সমাধান করা যায়, এই জন্য সাহস রাখতে হবে। আর মাথায় কি থাকতে হবে? মাথায় কিন্তু বুদ্ধি থাকতে হবে। আর বুদ্ধি অর্জন হবে কিভাবে? আপনি নিয়মিত আমাদের পরীক্ষাগুলো দিলে এবং এই যে গাইডলাইন ক্লাসগুলো দেখবেন, আপনাদের যে আরও আমরা পেইড বেসের যে ক্লাসগুলো, পেইড বেসে তো ক্লাস হবে। দেখেন আমরা আসছি, ঈদের পরে আসার পরে আমার পেইজটা নিয়ে আমি আপনাদের বলতে পারবো না, আমি যে ট্রমার মধ্যে ছিলাম আমি বোঝাইতে পারবো না। কারণ এই আমাদের পেজটা হ্যাকড হওয়ার পরে 10টা দিন পুরো পেজটা তাদের কন্ট্রোলে ছিল। মানে আমরা পেজের মধ্যে অতিথি হয়ে গেছি, তারা ছিল আমাদের কি মালিক, তো অতিথি হয়ে গেছি আমরা। তো এই পেজটা হ্যাকড হওয়ার পরে পেজের মধ্যে যত তথ্য ছিল সব তথ্য চুরি হয়ে গেছে। তো এটাতে একটা ট্রমা, এই ট্রমা থেকে বের হয়েছি, আপনাদের ক্লাসগুলো নিচ্ছি, শিডিউলগুলো দিচ্ছি, ইনশাল্লাহ একটা আমরা রেসের মধ্যে আসছি। এই যেমন 10, 11, 12 3 দিনের রেস, পরে আবার কিন্তু 13 থেকে মেবি পরীক্ষা আছে। মানে আপনাদের কিন্তু বসে থাকার সুযোগ নেই, পড়েন, পড়লেই লাভ। হ্যাঁ, আমার কথায় এই যে আমি একটু রাগ করেছি, আমি খুবই দুঃখিত। আরিফুল ইসলাম আরিফ ভাই, আপনি যদি থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি। এর আগে একটা ক্লাস নিয়েছি, তো ওই বিষয়টা ওভাবে নিতে পারিনি, মন খারাপ করা যাবে না। আমাকে যদি ভাই হিসেবে চিন্তা করেন, মেন্টর হিসেবে চিন্তা করেন, বা আমাকে যদি আপনার সিনিয়র হিসেবে চিন্তা করেন বা টিচার হিসেবে চিন্তা করেন, তো যেই জায়গায় আমাকে রাখেন সেই জায়গা থেকে আমি রাগ করার অধিকার রাখি, কারণ আমি আপনাদের শেখাই, আই অ্যাম ইয়োর টিচার। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই রাগ করতে পারি, এটাকে সিরিয়াসলি নেওয়া যাবে না। আমরা যেহেতু ক্লাসে নাই, অনলাইন ক্লাসে, এটা অনেক সময় ভুল মেসেজ যায়, মেসেজটাকে নিতে পারি না। এটা কোনোভাবেই মানে মনক্ষুণ্ণ হওয়া যাবে না, রাগ করা যাবে না। হ্যাঁ, আমি হাসি খেলে সবার সাথে, আমরা যে বিষয়টার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি, যে আমরা সবাই চাই যে এখান থেকে আমরা একটা বেস্ট আউটপুট বের করে নিয়ে আসবো। যাতে আপনি আসছেন, এখানে সময় দিচ্ছেন, বা এখানে অর্থ ব্যয় করে আমাদের বইগুলো কিনছেন, মেধা এখানে শ্রম দিচ্ছেন, আমি দোয়া করি সবার জন্য, সবাই যেন এখান থেকে বেনিফিটেড হতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন এখান থেকে যার যে স্বপ্ন ইনশাল্লাহ আল্লাহ যেন পূরণ করে দেয়। এই জন্য সবাই পড়াশোনা করবেন, আর আমার প্রতি রাগ করবেন না প্লিজ। হ্যাঁ, আমি দুঃখ প্রকাশ করছি, রাগ করা যাবে না, ঠিক আছে? এই যে আরিফুল ইসলাম আরিফ ভাই সরি বলেছেন, ঠিক আছে, না সরি বলতে হবে না, রাগ করা যাবে না, ঠিক আছে? আমরা ভাই ওকে। আমরা নিউক্লিয় বিক্রিয়ার যে শর্তগুলো আছে, মানুষের সাথে রাগ করে থাকা যায় না, মনটা কেমন হয়ে যায় না? তো রাগারাগি বিষয়টা আসলে ভালো না, বা এইটা হলো শাসনের মধ্যে দিয়ে, যাই হোক
আপনি যেটাই বলেন না কেন, আমরা নিউক্লিয়ার ফিউশন এই জিনিসটাই আসলে আমরা অনেক সময় বুঝি না। ফিশন আর হলো ফিউশন। দেখেন ফিশন কথাটি ছোট, ফিশন আমরা একটা ছোট জিনিস বুঝি, এইটার মধ্যে অনেকেই আমরা ভুলে যাই। ফিশন কথাটি হলো ছোট, আমরা বড় জিনিসকে ভেঙে ছোট জিনিস করি কিন্তু। আরেকটা হলো ফিউশন এই কথাটি কিন্তু বড় কথাটি। আর বড় কখন হবে? ছোট জিনিসকে আমরা দুইটা ছোট জিনিস মিলে আমরা কিন্তু বড় জিনিস তৈরি করতে পারি। তাহলে এইটা হলো ফিউশন। আর ফিশনটা কি? এটা বড় জিনিস থেকে আমরা, ফিশন কথাটি ছোট, মানে বড় থেকে আমরা ছোট করব। তার মানে ফিশন হলো ভাঙ্গন আর ফিউশন হলো সংযোজন। তার মানে দুটো নিউক্লিয়াসের সমন্বয়ে আমরা বড় নিউক্লিয়াস পাবো, এটাকে বলবো আমরা ফিউশন, সংযোজন, মানে ছোট থেকে বড় পাবো আমরা। আর ফিশন কথাটি ছোট, আমরা বড় জিনিস থেকে ছোট ছোট জিনিস পাবো। তো এই জন্য আমরা বড় নিউক্লিয়াস ভেঙে ছোট নিউক্লিয়াস তৈরি করার যে প্রসেস, এটাকে বলবো আমরা ফিশন প্রসেস। এগুলো নিউক্লিয়ার বিক্রিয়া। এই জন্য পরীক্ষায় আসে যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া নিচের কোনটি, ফিউশন বিক্রিয়া নিচের কোনটি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। দেখেন প্রভাষক নিবন্ধন 2024, 41তম BCS 2022 আর 35তম BCS 2025, 35তম BCS 2015, 21তম BCS 2000। আচ্ছা এটা অনেক আগের প্রশ্ন, 35তম BCS-এ আসছিল, 21তম BCS-এ আসছিল। অর্থাৎ দেখেন এই প্রশ্নগুলো BCS-এ আসছে। আমি বলি কি, এই যে BCS-এর যে প্রশ্নগুলো আছে বা এই নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে, আমি বারবার একটা কিন্তু পোস্ট করি, পুশ ইন করার চেষ্টা করি আপনার ব্রেইনের মধ্যে। সেটা কি, যে BCS-এর প্রশ্নগুলো, নিবন্ধনের প্রশ্নগুলো পড়েন। এই প্রশ্ন পড়লে আপনার আর কোনো ধরনের তথ্য ব্রেইনের মধ্যে বাকি থাকবে না। তাহলে আপনি তথ্যগুলো ব্রেইনের মধ্যে নিলেন, সেই তথ্যগুলো আপনি যদি বারবার স্টাডি করেন, ব্রেইনের মধ্যে আপনার উত্তর সেভ করা আছে, আপনার প্রশ্ন আসা মাত্রই তো আপনি ব্রেইন থেকে উত্তরগুলো দিয়ে আপনি কিন্তু সঠিক উত্তরটা করতে পারেন। এই জন্য ব্রেইনের মধ্যে যত বেশি পারা যায় তথ্যগুলো নেন। মানে বিশ্বাস করেন না, আপনাদের যে MCQ বইটা এত সুন্দর করে আমরা প্রত্যেকটা প্রশ্ন ব্রেইনের মধ্যে যেন প্রেশার না পড়ে, একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে আবার ভিন্ন একটা আইটেমের প্রশ্ন আসলে আপনার ব্রেইন কিন্তু নিতে পারবে না। তখন ব্রেইন কি করে, আপনার এই মাথা ব্যথা করবে এবং ব্রেইন আপনার খুব ভালোভাবে নিতে না পারার কারণে আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করেছি, সিমিলার ওয়েতে প্রশ্নগুলোকে খুব সুন্দর করে সিকোয়েন্সালি টপিক ভিত্তিক সাজিয়েছি। এই তথ্যগুলো আপনি খুব সহজেই ব্রেইনে নিতে পারবেন। তাহলে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন এইটা ভালো করে পড়বেন। এবং এইটার কিন্তু এই যে নিউক্লিয়ার ফিশন গেল, নিউক্লিয়ার ফিউশন, নিচের কোনটি ফিউশন বিক্রিয়া, নিচের কোনটি ফিশন বিক্রিয়া, এগুলো এই ধরনের পরীক্ষা আসে। কিন্তু এরকম একটা MCQ দেওয়া হলো, তাহলে এই বিক্রিয়াটি দ্বারা কোন ধরনের বিক্রিয়াকে বোঝানো হয়, এটা কি ফিশন নাকি ফিউশন, এই যে তথ্যগুলো এগুলো জানতে হবে। দেখেন এখানে আমাদের দুইটা ট্রিটিয়াম পরমাণু, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, হিলিয়াম, তারপরে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, একটা হলো প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তাহলে এই যে ভর 3, আমাদের এই ট্রিটিয়ামের 2টা পরমাণু একত্রিত হয়ে এখানে আমরা হিলিয়াম পরমাণু পেয়েছি। তার মানে ছোট পরমাণু মিলে আমরা বড় পরমাণু পেয়েছি। এটা হলো ফিউশন, সংযোজন বিক্রিয়া। তাহলে এই যে কোনটা ছোট কোনটা বড়, এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, এগুলো ভালো করে পড়বেন। তাহলে ফিশন এগুলো চলে গেল। মোস্ট ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় প্রশ্ন হবে, এটা 100% লিখে রাখবেন, কারণ এই টপিকটা এত বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা কি, যে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এবং নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, এই যে ফিশন আর হলো ফিউশন, এই দুইটার মধ্যে যে পার্থক্য, নিচের কোনটি ফিশন বিক্রিয়ার ক্ষেত্রে সঠিক হবে, নিচের কোন তথ্যগুলো ফিউশন বিক্রিয়ার ক্ষেত্রে পাওয়া যায়, এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এগুলো ভালো করে স্টাডি করুন। এগুলো স্টাডি করলে আপনি দেখবেন এখান থেকে খুব মজা আকারে এই যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার হলে আপনি সঠিক উত্তর করতে পারবেন। এখানে দেখেন নিউক্লিয়ার চেইন বিক্রিয়াটা ভালো করে পড়বেন, যে কোন বিক্রিয়াটা নিউক্লিয়ার চেইন বিক্রিয়া বলা হয়। অ্যাটম বম তৈরিতে সূর্যের ক্ষেত্রে কোন ধরনের বিক্রিয়াগুলো হয়, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে স্টাডি করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন প্রায়শই আসে, সেটা হলো আমরা যে এতক্ষণ যা স্টাডি করলাম নিউক্লিয় বিক্রিয়া, আর একটা হলো কি আমাদের রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন, আরেকটা হলো আমাদের কি রিয়াকশন, আমাদের যে নিউক্লিয় বিক্রিয়া, অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং আমাদের যে নিউক্লিয় যে বিক্রিয়াগুলো আছে, নিউক্লিয়ার বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যে পার্থক্য, দেখেন কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে। এই ডেটাগুলো থেকেই আপনার পরীক্ষায় প্রশ্ন হবে, এই ডেটাগুলো থেকে আসবে। দেখেন BCS পরীক্ষা কতবার আসছে এই প্রশ্নগুলো, দেখেন এটা তো গুণেই শেষ করতে পারি না। দেখি একবার গুণা শুরু করি, কতদিন যায়। 41তম BCS, 40তম BCS, 34তম BCS, 32তম BCS। প্রভাষকে দেখেন, প্রভাষকে 2009-এ আসছে, 2017-এ আসছে, 2019-এ আসছে, 2024-এ আসছে। তার মানে দেখেন এখানে 18তম পর্যন্ত, মানে
18তম নিবন্ধন মানে গত বছর 2024 সালে, সরি গত বছর না 2024 সালে আমাদের যে গত নিবন্ধন পরীক্ষা 18তমতে যে প্রশ্ন হয়েছিল সেখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তাই না? এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু দেখেন, এই প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো ডেটাগুলো পড়বেন। এই যে এইটা আমি ক্লাস নিয়েছি, এটার এমসিকিউ পার্টটা আগামীকাল ইনশাল্লাহ আপনাদের পেইড বেসে ক্লাস হবে। আপনারা নিয়মিত ক্লাস করেন, যেহেতু পরীক্ষাগুলো হচ্ছে এই জন্য আপনাদের শিডিউলটা মানে রুটিন অনুযায়ী ক্লাসগুলো নিতে পারছি না। কারণটা কি? কারণ পরীক্ষার দিন আপনাদের ক্লাস পড়তেছে, মানে আপনাদের যেমন আজকে পরীক্ষার ডেট আছে, আজকে আমরা পরীক্ষাটা নিব না, আজকে পড়বেন রাতে, আর কালকে এটা কিন্তু পরীক্ষা দিবেন। এখন কালকে পরীক্ষা দেবেন, আজকে তো মানে এই যে গাইডলাইন ক্লাস নিচ্ছি, কালকে আবার সকালে ইনশাল্লাহ আপনাদের এইটার উপর আমরা পেইড ব্যাচের এমসিকিউ সলভ করবো। এমসিকিউ সলভটা করে আপনি দিনের মধ্যে পড়াটা শেষ করে রাখবেন, রাতের মধ্যে পরীক্ষা দিবেন। আবার রাতের মধ্যে আপনাদের গাইডলাইন ক্লাস হবে, এসিড বেজের ক্লাস হবে, আবার আরও একটা যে চ্যাপ্টার আছে সেইটার উপর ক্লাস হবে। মানে আপনাদের কিন্তু নিয়মিত ক্লাসগুলো হচ্ছে। এই জন্য আপনাদের জন্য যেটা প্রয়োজন মানে এই 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 প্রশ্নগুলো ভালো করে স্টাডি করবেন। আর এখন রেসের উপরে আসি, এগুলো ভালো করে দেখবেন। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, মানে ওই যে নিউক্লিয় ফিশন আর ফিউশনের মধ্যে যে পার্থক্য, এই প্রজেক্টাইল হিসেবে নিউটন যথার্থ জ্ঞান এগুলো পড়ার প্রয়োজন নাই। তেজস্ক্রিয় সাম্য অবস্থা এগুলোর প্রয়োজন নাই। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো এখান থেকে শিখতে হবে, সেটা হলো এই যে এখানে পেয়েছি আমি, সেটা হলো এই যে আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে যে পার্থক্য, যে বক্স আকারে এখানে দেয়াই আছে। এই আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে যে পার্থক্যগুলো আছে এটা ভালো করে পড়বেন। এটা প্রথম দিকে দেয়ার না দিয়ে আমরা শেষের দিকে দিছি, এটার রিজন আছে। তার মানে এই যে আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে যে পার্থক্য, এইখানে এই যে বক্সটা ভালো করে পড়বেন। এই বক্সের ডেটাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, এগুলো একটু পড়েন প্লিজ, এগুলো পড়লেই লাভ। আর এই যে এখান থেকে তো পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, যেমন একটু আগেই বললাম যে তেজস্ক্রিয় যে আইসোটোপের যে ব্যবহার, যেমন থাইরয়েড গ্রন্থির যে চিকিৎসা, এই যে এইখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়েছিল কিন্তু, যে থাইরয়েড গ্রন্থির চিকিৎসা নিচের কোন ধরনের আইসোটোপ ব্যবহার করা হয়, যে আয়োডিন 131। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছিল। যে দেখেন কোথায়, দেখেন এই যে এই প্রশ্নগুলো আপনাদের জন্য কেন বলি যে আপনারা এই যে ডেমো আকারে এই প্রশ্নগুলো দেখবেন। কারণ এই যে দেখেন 21 নম্বর যে প্রশ্ন, যে থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়, মানে থাইরয়েড গ্রন্থির যে চিকিৎসাতে সেই থাইরয়েড চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়? আয়োডিন 131। সঠিক উত্তর কি হবে? আয়োডিন 131। দেখেন এই প্রশ্নগুলো আমরা যে রিটেনের বইটা পড়তেছি, এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে সরাসরি আসে। এই যে যেমন কার্বন 14 পৃথিবীর বয়স নির্ণয়ে নিচের কোনটি ব্যবহার করা হয়? উত্তর হলো এই যে কার্বন 14। দেখেন সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসছে। আয়োডিন 131 থাইরয়েড গ্রন্থির চিকিৎসা। দেখেন একই লাইনে দুইটা বিসিএস পরীক্ষার প্রশ্ন কমন পড়ছে, একই লাইনে ভাইয়া। দেখেন এই যে একই লাইনে দুইটা বিসিএস পরীক্ষার প্রশ্ন কমন পড়ছে। তো এই প্রশ্নগুলো তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা বই ফরম্যাটিং করার জন্য এখানে অনেকগুলো ডেটা কালেক্ট করতে হয়। এইটার জন্য কিন্তু আলাদা আমরা এখানে ইফোর্ট দিই। দেখেন এই যে আয়োডিন 131, এটা হলো থাইরয়েড গ্রন্থির চিকিৎসায়। আর কার্বন 14 যে আইসোটপ, এটা কিন্তু পৃথিবীর বয়স নির্ধারণ করতে ব্যবহার করা হয়। এই আয়োডিন 31 তো দেখাই দিলাম। দেখেন এখন আমরা আরেকটা প্রশ্ন দেখাই। এই যে থাইরয়েড গ্রন্থির চিকিৎসায় আমরা আয়োডিন 131 দেখাইছি। এই যে দেখেন আরেকটা প্রশ্ন, এই যে পৃথিবীর বয়স নির্ধারণে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? যে জীবাশ্ম বা পৃথিবীর বয়স নির্ধারণে কার্বনের কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? কার্বন 14। কার্বন 14টাকে কিন্তু আমরা পৃথিবীর বয়স বা বিভিন্ন ধরনের যে জীবাশ্মগুলো আছে বা ফসিল যেগুলো আছে, যেগুলো আমাদের এই যে শত শত বছর আগে এগুলো মাটির নিচে পড়ে তারা এই হাইড্রোকার্বন আকারে কিন্তু এই আমরা যে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম অয়েল পাই, বিভিন্ন ধরনের যে জীবাশ্মগুলো থেকে আমরা কিন্তু এই পেট্রোলিয়াম অয়েলগুলো পাই। তো তাদের যে বয়স আছে, এই বয়সগুলো নির্ণয় করার জন্য আমরা এই কার্বন 14টাকে কিন্তু ইউজ করে থাকি। সুতরাং এই যে জীবাশ্মের বা পৃথিবীর বয়স নির্ধারণে আমরা কার্বন 14টাকে ইউজ করি। সুতরাং দেখেন একই যে লাইন, এই লাইনে কিন্তু দুইটা প্রশ্ন পেয়েছি আমরা। একই পৃষ্ঠা না, একই লাইনের মধ্যে দুইটা প্রশ্ন বিসিএস এর মধ্যে যে প্রশ্ন হয়েছিল, সেই বিসিএস পরীক্ষায় আমরা এখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো দেখতে পাই। সুতরাং আপনাদের জন্য যেটা প্রয়োজন, এই প্রশ্নগুলো ভালো করে পড়া। যে লাইনগুলো দাগাই দিচ্ছি বা যে লাইনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার মতো, এই যেমন হলো কোবাল্ট 60, এটা তো দেয়ার মতো একটা প্রশ্ন,
ক্যান্সার যে টিউমার, এই ক্যান্সারের টিউমার এগুলো কিন্তু বর্তমান সময় রিসেন্ট টাইম এগুলো নিয়ে অনেক কাজ করা হয়। এই যে আইসোটোপগুলো আছে এগুলো নিয়ে কাজ করা হয়। সুতরাং এই যে রেডিও অ্যাক্টিভ যে আইসোটোপগুলো আছে বা আমাদের যে বিভিন্ন ধরনের যে আইসোটোপগুলো আছে, আইসোটোপের যে ব্যবহারগুলো এগুলো আমাদের কিন্তু দেখতে হবে। ওকে, এই যে অর্ধায়ু, গড়ায়ু এবং অবক্ষয় ধ্রুবক, এখান থেকে একটা প্রশ্ন আসছিল। আমাদের অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক, একদম বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে যে লাইনগুলো আমরা দাগিয়ে দিচ্ছি সেই লাইনগুলো ভালো করে পড়বেন। দেখেন, টপিক 2, আমাদের টপিক 1-এর গল্প শেষ। বলুন তো এই টপিক থেকে যা প্রশ্ন পড়লাম এগুলো বুঝতে পেরেছেন কিনা? মুন সাহা বলেছেন, আচ্ছা ভাইয়া এক্সাম ব্যাচে ভর্তির পর ওটার জন্য কি আলাদা ক্লাস হয় নাকি এই গাইডলাইন ক্লাস থেকে পরীক্ষা হয়? এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি গাইডলাইন ক্লাস পাবেন, আর পেইড ব্যাচে ভর্তি হলে আপনি ক্লাস পাবেন। আমরা এখানে তো শুধু বলে দিচ্ছি কোনটা পড়বেন কোনটা পড়বেন না, কিভাবে পড়বেন। আর পেইড ব্যাচে পৃষ্ঠা নম্বর ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের সেখানে আমরা সমাধান করে দিই, সেগুলো দেখবেন। মোনারুল ইসলাম ভাইয়া বলেছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি প্রচণ্ড জ্বরে ভুগতেছি, ইন্নালিল্লাহ। ইনশাল্লাহ সুস্থ হয়ে যুক্ত হব তাড়াতাড়ি। আপনার জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন। ইনশাল্লাহ আপনি দ্রুত সুস্থ হন, সুস্থ হয়ে আমাদের ক্লাসে আপনি যুক্ত হন। ওকে, আরিফুল ইসলাম ভাইয়া বলেছেন, ভাইয়া পেইড ব্যাচের এই চ্যাপ্টারের এমসিকিউ পিডিএফ দিবেন প্লিজ। ওকে, ইনশাল্লাহ পিডিএফ দিব। এই পিডিএফটা মানে এই যে এই চ্যাপ্টারের পিডিএফটা এখনও ফরম্যাটিং করা হয়নি। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে যদি পসিবল হয় আজকে রাতে আমরা ফরম্যাটিং করে আজকে দিব, না হলে আগামীকাল সকালে তো এইটার উপর ইনশাল্লাহ পরীক্ষা নিব, এইটার উপর ইনশাল্লাহ ক্লাস নিব। তাহলে ক্লাসের মধ্যে আলোচনা করে তখন আমরা ইনশাল্লাহ পিডিএফটা দিয়ে দিব। রাত পর্যন্ত অপেক্ষা করেন, এই ক্লাসগুলো ইনশাল্লাহ দেখতে থাকেন। ইনশাল্লাহ পিডিএফটা আমরা আমাদের যে পেইড ব্যাচের যারা আছেন পিডিএফটা আমরা দিয়ে দিব। প্রত্যেকটা অধ্যায়ের পিডিএফ পাবেন, ইনশাল্লাহ পাবেন। একটু ধৈর্য ধরেন, কাজটা এখন শেষ করতে পারে নাই, শেষ করে দিয়ে দিব। এমডি রমজান আলী হাবিব ভাইয়া বলেছেন, হাই স্যার। হাই। আর বাকি কে কে আছেন? অনেকেই আছেন, অনেকেই নাই। ঠিক আছে, অল্প কয়েকজন কেন? বাকিদের কি খবর? বাকিরা কোথায়? ওকে, ঠিক আছে, ক্লাসগুলো দেখতে থাকেন আর একটু ওয়েট করেন। একটু পানি খেয়ে নেই, পিপাসা লাগছে। গরম, ভাবসা গরম। একটু আগে বৃষ্টি হয়ে গেল ঢাকায়, কিন্তু গরম কমতেছে না। আপনাদের এই যে পরীক্ষাগুলো দিচ্ছেন আপনারা কিন্তু অনেকে ভালো করতেছেন না। আমি বুঝি না আপনারা কোথায় আপনাদের প্রবলেমগুলো হচ্ছে। আপনাদের প্রবলেমগুলো কোথায় হচ্ছে আমাকে একটু বলেন। আপনারা তো বলেনও না যে ভাইয়া মানে পরীক্ষাগুলো দিচ্ছি আশানুরূপ মার্ক পাচ্ছি না কেন। আপনারা কিন্তু বলতেছেন না আমাকে। ওকে,
আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে আসি। বর্তমানে বাংলাদেশে শামসুন নাহার তনু আপু বলেছেন সকাল কয়টায় পেইড ব্যাচের ক্লাস হবে ভাইয়া? ঘুম থেকে উঠার পরে ইনশাল্লাহ আমি আগে জানাই দিব আপনাদেরকে। আসলে কয়টা আমি একজাক্টলি বলতে পারছি না, আমি আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে একটা মেসেজ দিয়ে দিব। এমডি নূর নবী ভাইয়া বলেছেন এমসিকিউ বই রেডি হইতে কেমন টাইম লাগবে? আসলে সত্য কথা বলতে এমসিকিউ বই আমাদের রেডি হয়েছে, এমসিকিউ বই পূর্ণাঙ্গভাবেই আমাদের রেডি হয়েছে, প্রিন্টিং ফরম্যাটেই আছে, কিন্তু আমরা সিলেবাস না পেলে তো বইটা পাবলিশ করতে পারবো না। একটা বই এখানে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে, কারণ এই বইটা যদি সিলেবাসটা চেঞ্জ হয়ে যায় এই বইটা আর চলবে না। এই বইটা না চললে এই সমস্ত বইগুলো বুড়িগঙ্গায় ফালাই দিতে হবে। আপনি হয়তো জানেন না যে একটা বই যখন সিলেবাস চেঞ্জ হয়ে যায় ওই বইয়ের আর কোনো ভ্যালুই থাকে না, ওইটা 50 টাকা দিয়েও আর কেউ কিনবে না। মানে কেজি কত, 25 টাকা কেজি বইয়ের কেজি। আমাদের যারা পাবলিকেশনে কাজ করে দেখবেন যে বড় বড় লাইব্রেরি বা বড় বড় পাবলিকেশন আছে, এইগুলা মানে মানে কেজি দরে অসংখ্য বই তারা কিন্তু এই ভাঙ্গারির দোকানে কিন্তু বিক্রি করে, ঠিক আছে? এই জন্য এইটা তো বড় একটা লস, যে এই লস যাতে না হয় এই জন্য ইনশাল্লাহ আমাদের একটু সচেতনভাবে আপনাদের বইগুলো প্রিন্ট করতে হবে। যেহেতু আমরা রিটেনের বইটা পড়াচ্ছি তার মানে আপনাদের পড়াটা আরও অনেক বেশি স্ট্রং হচ্ছে। বাঁশরী বলেছেন জেনারেল এক্সাম ব্যাচে এক্সাম কবে থেকে শুরু হবে? জেনারেল এক্সাম ব্যাচের আপনাদের যে এক্সাম 15 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব, 15 তারিখ থেকে শুরু করব জেনারেল এক্সাম। নাজমুল সাকিব বলেছেন স্যার রেগুলার পরীক্ষাগুলোতে 55 থেকে 70 মার্ক পাই, ফাইনালে এমন পারফরমেন্সের ফলাফল কী হতে পারে? এখন যদি 55 থেকে 70 পান তার মানে প্রথম অবস্থায় দেখেন পড়াশোনার কিছু স্টেপ আছে। মানে যখন আপনি প্রথম অধ্যায়টা পড়েন, একটা অধ্যায় কিন্তু মানে প্রথমবার পড়ে আপনি এখান থেকে 100% মনে রাখতে পারবেন না। কি হবে, এই একটা অধ্যায় প্রথমবার পড়ে আপনি এখান থেকে ধরেন 50% মনে রাখলেন, যখন দ্বিতীয়বার রিভিশনে তখন আপনার 60% মনে থাকবে, তৃতীয়বার 70%, এরকম করে পার্সেন্টেজ বাড়তে থাকবে। অর্থাৎ যত বেশি রিভিশন তত বেশি পড়া মনে রাখা। তো এই তথ্যগুলো আপনার মনে রাখতে সময় লাগবে, এই জন্য যে সময়টা পাচ্ছেন এগুলো হেলায় অবহেলায় এগুলো কিন্তু কাটাবেন না, পড়েন। যে সিলেবাসটা হয়ে গেছে ওইটাকে আপনি বারবার পড়েন। দেখেন কেমিস্ট্রি কিন্তু কঠিন সাবজেক্ট, একবার পড়লে মনে থাকে না, পরীক্ষায় গিয়ে মনে হবে সবই পড়ছেন কিন্তু দেখবেন যে কনফিউশনে ভুল হয়ে গেছে। এই জন্য এটা যাতে না হয় আপনি একটু পড়লে ইনশাল্লাহ আপনার উপকার হবে। একটু পড়েন একটু ভালোভাবে পড়েন। আমরা এই যে অবক্ষয় ধ্রুবক পড়তেছি, সবাই কি বই আছে আপনাদের কাছে? আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এই বইয়ের তো গল্পই বলি নাই, এত কষ্ট করে বইটা লিখেছি। আপনাদের মাঝে মাঝে ক্লাসের মধ্যে 2-1 মিনিট বইটা নিয়ে বলি, আপনারা অনেকেই রাগ করেন, রাগ করা যাবে না তো। এই বইটা অনেক কষ্ট করে আমি এটা লিখেছি, এই বইটা নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, এই বইটা নিয়ে আমি আলোচনা করতে আমার এটা ভালো ফিল হয়। আপনি এটা কেন বুঝেন না? হ্যাঁ, তো আপনাদের যাদের সন্তান আছে, আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, দেখবেন যে ছেলে মেয়েকে নিয়ে যারা আব্বু আম্মু আছেন কথা বলতে আপনাদের কিন্তু খুবই ভালো লাগে। তো এটা আমার হলো কাগজের সন্তান, তো এটাকে নিয়ে কথা বলতে, এটাকে নিয়ে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে এটা আমার খুব স্বাচ্ছন্দ্য ফিল হয়। তো এই জন্য আমাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সামনে রাখেন। ইনশাল্লাহ এই বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে যেহেতু পড়াচ্ছি, ইনশাল্লাহ এই বই থেকে সব কিছুই কমন পড়বে। সব কিছু তো দেখাই দিচ্ছি কোথায় থেকে কমন পড়তেছে। তো ইনশাল্লাহ আপনারা ডিপ্রেস না হয়ে ভালোভাবে এই বইটা স্টাডি করবেন। ওকে, আমরা এখন অর্ধায়ু, গড়ায়ু এবং অবক্ষয় ধ্রুবক, এই যে অর্ধায়ু, গড়ায়ু এবং অবক্ষয় ধ্রুবক এই টপিকটা নিয়ে ইনশাল্লাহ স্টাডি করব। দেখেন এখান থেকে আপনাকে জাস্ট ডেফিনিশনটা পড়বেন যে এখানে ক্ষয় ধ্রুবক কাকে বলে বা অবক্ষয় ধ্রুবক কাকে বলে বা ভাঙ্গন ধ্রুবক। দেখেন এই ধ্রুবকের অনেকগুলো নাম আছে, একই জিনিস কিন্তু অনেকগুলো নামে পরিচিত, এই নামগুলো মনে রাখতে হবে। তার মানে আমাদের এই ডেফিনিশনটা পড়বে। এখন এই ডেফিনিশনের সাথে সাথে আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হলো আমাদের যে এই যে ক্ষয় ধ্রুবকের যে গাণিতিক যে রাশি, এই গাণিতিক রাশিমালা কিন্তু ভালো করে পড়ব। তাহলে এই যে ক্ষয় ধ্রুবকের যে গাণিতিক রাশিমালাগুলো আছে, এই গাণিতিক রাশিমালাগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হয়, এই গাণিতিক রাশিমালাগুলো আমাদের ভালো করে শিখতে হবে। ক্ষয় ধ্রুবকের গাণিতিক রাশিমালাটা শিখব।
আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেখান থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয় সেটা হলো তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র নিচের কোনটি। পরীক্ষায় প্রায়শই আসে যে তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র নিচের কোনটি। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র নিচের কোনটি, এই যে সমীকরণের প্রতিপাদন শিখতে হবে না, কিন্তু এটাকে আপনাকে মনে রাখতে হবে। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূচকীয় সূত্র এইটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই যে এটাই হলো তেজস্ক্রিয় ভাঙনের সূত্র বা তেজস্ক্রিয় যে ক্ষয়ের সূত্র, এইটাই তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র, এইটাই ইম্পর্টেন্ট। এই লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোন তথ্যটি সঠিক বা নিচের কোন সূত্রটি সঠিক। ঠিক আছে, এই তথ্যগুলো পড়বেন, এই তথ্যগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেন রেডিও আইসোটোপ কি, এগুলো তো অনেক আগে পড়ছি। অর্ধায়ু কি, অর্ধায়ুটা ভালো করে পড়বেন, অর্ধায়ুর ডেফিনেশনটা শিখবেন। এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো পরীক্ষায় প্রশ্ন আসে। আর আমাদের বিসিএস পরীক্ষায় এখান থেকে একটা টার্ম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছিল, সেগুলো আমরা এখন দেখাবো। দেখেন একদম বইয়ের ভিতর থেকে, ভিতরের লাইন থেকে আপনি এটা কোথাও পাবেন না, বিলিভ মি, অন্য কোনো বইতে এত পাবেন না। কারণ রিটেনের তথ্যগুলো স্টাডি করলে এই তথ্যগুলো শুধুমাত্র পাওয়া সম্ভব, অন্য কোনো স্টাইলে এই তথ্যগুলো পাওয়া সম্ভব নয়। তার মানে হাফ লাইফ কাকে বলে, হাফ লাইফ আমরা শিখবো, এখান থেকে ডেফিনেশনটা শিখবো। এর পাশাপাশি আমরা যেটা শিখবো, এই যে দেখেন এখানে আমাদের যে অর্ধায়ু আছে, মানে হাফ লাইফের সাথে আমাদের যে ক্ষয় ধ্রুবক আছে, এটাতে একটা সম্পর্ক আসছে। এই যে এই সম্পর্ক থেকে পরীক্ষা প্রশ্ন আসছিল যে টি হাফ সমান লন 2/λ। আমরা জানি টি হাফ সমান 0.693/λ, কিন্তু এই লন 2 এর ভ্যালু যে 0.693, এটা আমরা অনেকেই জানি না। এই না জানার কারণে এখান থেকে পরীক্ষার প্রশ্ন হয়েছিল। এইটাই কিন্তু 49 বিসিএস পরীক্ষার প্রশ্ন। কেমন প্রশ্ন হয়েছিল প্রশ্নটা দেখব এবং সেখান থেকে এই লাইনটা মনে রাখার চেষ্টা করব। এই যে আমাদের হৃদয়ের মণিকুঠায় লন 2/λ, অর্থাৎ টি হাফ সমান লন 2 যে ল্যামডা হয়, এইটা কিন্তু আমরা শিখবো। অর্থাৎ ক্ষয় ধ্রুবকের সাথে আমাদের এই যে অর্ধায়ুর যে সম্পর্ক, কীভাবে সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু মাঝখানে এটা হলো লন 2 আছে একটা ধ্রুবক, লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। লন 2 এর ভ্যালু কত, 0.693/λ। আমরা এইটা মনে রাখি যে টি হাফ সমান 0.693/λ, কিন্তু এইটা যদি অপশনে না দেয়, এই লন 2 দেয়, তখন কিন্তু পারবো না। আসেন, এই প্রশ্নটাই কিন্তু পরীক্ষায় দিয়েছিল, ট্রিকি কোশ্চেন। 49 বিসিএস পরীক্ষার যে প্রশ্ন এটাই কিন্তু দিয়েছিল। সেটা কি প্রশ্ন ছিল আমরা একটু দেখি। এই যে দেখেন, আমরা 22 নম্বর যে প্রশ্নটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। সেটা হলো দেখেন, তেজস্ক্রিয় পদার্থের যে ক্ষয় ধ্রুবক, এই ক্ষয় ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করছি, ল্যামডা দ্বারা প্রকাশ করেছি। আর অর্ধ লাইফ, আমরা হাফ লাইফকে আমরা টি হাফ দ্বারা ডিনোট করেছি। এই যে টি হাফ আছে এবং ল্যামডা আছে, দুইটার মধ্যে সম্পর্ক চাইছে। দেখেন আমরা টি হাফ সমান ছোটোবেলা থেকেই পড়ে আসছি কি, সেটা হলো 0.693/λ। এই 0.693/λ, দেখেন তো কোনো অপশনের মধ্যে 0.693/λ আছে? টি হাফ এটা দেয়া আছে, এটাও তো হবেই না। টি হাফ সমান ল্যামডা স্কোয়ার, এটাও হবে না 1/λ স্কোয়ার, কোনোটিই নয়। তার মানে দেখেন এখানে লন 2 আছে, লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। এখানে 0.693 এর পরিবর্তে আমরা সরাসরি এখানে কি বসাইতে পারি, লন 2 বসাইতে পারি। কারণ এই লন 2 এর যে ভ্যালু, এটার মানে হলো 0.693। তার মানে দেখেন আপনার বইয়ের ভিতর থেকে পরীক্ষায় প্রশ্নগুলো হচ্ছে, বইয়ের ভিতর থেকে পরীক্ষায় প্রশ্নগুলো হচ্ছে। এই জন্য আপনাকে অবশ্যই আমাদের যে বইটা আছে, এই বইটা ভালো করে পড়তে হবে। এই যে দেখেন, ভাই আপুর, এই যে দেখেন প্রশ্ন পরীক্ষায় কমন পড়ছে টি হাফ সমান লন 2/λ। তো এইগুলো আপনি বলেন কোনো এমসিকিউ বইতে এগুলো পাবেন, লন 2/λ, লন 2 এর যে ভ্যালু কোথায় পাবেন? এগুলো তো এমসিকিউ স্টাইলে তথ্যগুলো থাকবে না, রিটেন স্টাইলে থাকবে। এই জন্য রিটেন স্টাইলে পড়লে আপনার পড়াগুলো এত বেশি স্ট্রং হবে, এত তথ্য আপনার ব্রেইনে থাকবে। আপনার যে কোনো কনফিউশনাল কোশ্চেন আসুক না কেন, যেহেতু রিটেনের তথ্য আপনার ব্রেনের মধ্যে আছে, সুতরাং আপনি খুব সহজেই তথ্যের ক্লারিফিকেশনের মধ্য দিয়ে আপনি সঠিক উত্তর যেটা আছে এটা কিন্তু বাছাই করতে পারবেন। তাহলে আমরা লন 2 ডিভাইডেড বাই ল্যামডা অথবা 0.693/λ, এই যে প্রশ্নটা, এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন, 49 বিসিএস পরীক্ষার প্রশ্ন। সুতরাং এই তথ্যগুলো ভালো করে পড়বো। এই যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো বিভিন্ন আমরা লাইন থেকে পরীক্ষায় প্রশ্নগুলো আসতেছে, সেগুলো দেখবো। গড় আয়ু কাকে বলে ডেফিনিশন দেখবেন, গড় আয়ুর ডেফিনিশন। এবং গড় আয়ুর ক্ষেত্রে আরেকটা গাণিতিক টার্ম আছে, টাউ সমান 1/λ, এগুলো একটু দেখবেন, তাহলেই হবে। তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু এবং গড় আয়ু বলতে কী বোঝায়, ডেফিনিশন যেগুলো আছে সেগুলো দেখবেন। অর্ধায়ু এবং গড় আয়ুর মধ্যে একটা সম্পর্ক আছে, চমৎকার। এই সম্পর্কটাকে আমরা এই যে টি হাফ সমান 0.693, এইটা কিন্তু টাউ, এটা হলো টাউ। তাহলে 0.693 টাউ, এটা হলো, এটা আগে যেটা ছিল টি হাফ সমান ক্ষয় ধ্রুবকে, সেটা হলো 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। আর এটার ক্ষেত্রে হলো 0.693 ইন্টু হলো টাউ, টাউ হলো গড় আয়ু, আর এখানে ল্যামডা হলো কিন্তু ক্ষয় ধ্রুবক। তার মানে ক্ষয় ধ্রুবকের ক্ষেত্রে এখানে ক্ষয় ধ্রুবক দ্বারা 0.693-কে ভাগ করব। আর গড় আয়ুর ক্ষেত্রে আমরা টি হাফের সাথে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা 0.693 দ্বারা আমরা গড় আয়ুকে কী করবো, গুণ করব। এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু মনে রাখবেন, মনে রাখলেই সুবিধা হবে। তেজস্ক্রিয় গড় আয়ুর সাথে যে সম্পর্ক, এই যে টাউ সমান 1/λ আছে, এটার যে সম্পর্কের যে প্রতিপাদন, এটা আমাদের প্রয়োজন নাই, কিন্তু তথ্যটা মনে রাখবেন।
আচ্ছা, এখান থেকে আর কিছু পড়তে হবে না। গড়ায়ু কাকে বলে এগুলো তো পড়লাম। তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে, এই যে আইসোটোপ যা আছে সবগুলো পড়া আছে আগের। তেজস্ক্রিয় আইসোটোপের যে ব্যবহার, আমরা বক্স আকারে তেজস্ক্রিয় আইসোটোপের মূল ইম্পর্টেন্ট যে ব্যবহারগুলো আছে সেগুলো আমরা দেখেছি। এখানেও অনেকগুলো তথ্য দেওয়া আছে, যেমন এই যে কোবাল্ট-60 কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমরা আরও বিভিন্ন ধরনের রাসায়নিক বিশ্লেষণে কোন কোন ধরনের আইসোটোপগুলো ইউজ করতেছি এখানে মার্ক করে দেওয়া আছে। অর্থাৎ এখানে কয়েকটা আমাদের আইসোটোপ আছে, যেমন এই যে পৃথিবীর বয়স নির্ধারণে কোন ধরনের আইসোটোপকে আমরা ইউজ করি, কার্বন-14 দেখেন এই লাইনেও এখানে আছে। বা জীবন রহস্য উদ্ঘাটনে এখানে ফসফরাস-32, কার্বন-14 বিভিন্ন ধরনের আইসোটোপগুলোকে আমরা কিন্তু ইউজ করে থাকি। বা এখানে ডিএনএ বা আরএনএর যে গঠন নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন ধরনের আইসোটোপকে এখানে এই ব্যবহার করি, এই সেই ধরনের আইসোটোপ থেকে এখানে পরীক্ষায় প্রশ্ন আসে। মাটি গবেষণায় বা বিভিন্ন ধরনের যে কাজে কোন কোন ধরনের আমরা এই রেডিও আইসোটোপগুলোকে ইউজ করতেছি সেগুলো দেখব। এখান থেকে আর তেমন কোনো কিছু নাই। তেজস্ক্রিয় রশ্মি কী ধরনের স্বাস্থ্যগত পরিবর্তন, রিডিং পড়বেন, এগুলো রিডিং পড়লেই হবে। এখান থেকে আর তেমন কিছু প্রয়োজন নাই। টপিক 3 নিউক্লিয়ার রিয়েক্টর, এইটা হলো বিসিএস এর অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এগুলো আমাদের জানার প্রয়োজন নাই। নিউক্লিয়ার রিয়েক্টর আমরা কাজ করবো, এটা আমাদের ইয়ের ক্ষেত্রে মানে বিসিএস এর প্রশ্ন, এগুলো আপাতত এটার প্রয়োজন নাই। এখানে একটা চমৎকার চিত্র দেয়া আছে। এখানে নিউক্লিয়ার রিয়েক্টর, এই যে নিউক্লিয়ার যে রিয়েক্টর আছে এইটা আপাতত পড়তে হবে না। এমডি ওয়াফি সোহেল ভাইয়া বলেছেন, স্যার গাণিতিক সমস্যাতে ক্যালকুলেটর কি ব্যবহার করতে দিবে? যদি না দেয় তাহলে এই প্রশ্নের সমাধান কিভাবে করব? গাণিতিক সমস্যাগুলো সমাধান কিভাবে করবেন? এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের যে কোর্স আছে এই কোর্সে আমরা গাণিতিক সমস্যা সমাধানের ক্লাস নেব। সেই গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এই ক্লাসগুলো ভালো করে দেখবেন। যারা কোর্সে আসেন তাদের জন্য কোনো সমস্যা নাই, আর যারা মানে কোর্সের বাইরে আসেন তাদেরকে তো একটু নিজেরাই চেষ্টা করে এগুলো সমাধান করতে হবে। আর আমাদের এমসিকিউ বই আসলে এমসিকিউ বইতে সেগুলোর বিভিন্ন ধরনের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া থাকবে। ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে অনেক প্রশ্নের সমাধান করা যায়। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আজকে একটা ক্লাস নিয়েছি, ফিজিক্সের ক্লাসটা দেখবেন। এই ফিজিক্সের ক্লাসে খুব চমৎকার করে, খুব সুন্দর করে আমরা এই ক্লাসগুলো মানে বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে ক্যালকুলেটর ছাড়া কীভাবে সমাধান করা যায়, ফিজিক্সের ক্লাসটা দেখবেন। তাহলে আজকে আমরা অনেক আলোচনা করলাম, থাক আজকে আর আলোচনা করতে চাই না। সবাই বলেন তো ক্লাসটা বুঝতে পেরেছেন কিনা, এবং যারা আছেন এই মুহূর্তে যারা আছেন আমরা ক্লাসটা কিন্তু শেয়ার করে দিইনি, এখনও অল্প কয়েকজন মাত্র শেয়ার করেছি, মাত্র 12টা শেয়ার হয়েছে, এত কম কেন? আমরা ক্লাসটা শেয়ার করে দিই। যে যারা আছেন এই যে অন্যান্য যে মানে অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে তাদের স্টুডেন্টরা কিন্তু অনেকগুলো শেয়ার করে, কিন্তু আপনারা যারা আছেন এগুলো শেয়ার করেন না কেন? ক্লাসটা আমরা একটু শেয়ার করে দিই, প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দিলে অনেকেই দেখতে পাবে। ঠিক আছে, অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত আছেন, ক্লাসগুলো নিয়মিত ক্লাসগুলো করবেন। আর আগামীকাল সকালে ইনশাল্লাহ আপনাদের ক্লাস হবে, পেইড বেসের ক্লাস হবে। সেখানে এমসিকিউ যে পিডিএফ আমি একটু রাতের মধ্যে এটা ম্যানেজ করে রাখি, ইনশাল্লাহ আগামীকাল সকালে আপনাদের ক্লাস হবে। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকুন, ঠিক আছে? আর নিয়মিত পড়াশোনা করেন, পড়াশোনা না করলে মার্ক ভালো থাকবে না, আর মার্ক ভালো না থাকলে কিন্তু এখান থেকে ভালো আউটপুট আশা করা যায় না। সুতরাং ভালো করে স্টাডি করেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাস মানে আগামীকাল আবার গাইডলাইন ক্লাস নিতে হবে, আপনাদের এসিড বেসের ক্লাস আছে, মানে পুরো নিয়মিত ক্লাস চলবে, ঠিক আছে? টাটা।